চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন। ভাবিগণ, আপনারা আমার বউকে খেলা নিচ্ছেন না কেন? থাকবো, আমরা দুজন একাই খেলবো, লুডো। চিত্রা বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকালো। বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানা নেই। বিদেশে থেকে একেবারেই লাগামহীন হয়ে গেছে। নীরু একপাশ থেকে ফারাজের দিকে তাকিয়ে কটাক্ষ করলো, শার্টটা তোমায় খুব মানিয়েছে ফারাজ ভাই। প্রথমে ভাই, তারপর চেটেপুটে খাই। মেয়ে জাতিকে দিয়ে ভরসা নেই রে নীরু, ওদের নজর বহুত খারাপ। কিন্তু নজর ঠিক রাখিস। আমার আবার কলিজার রেসিপি পোষায় না, ট্রেলার পছন্দ, ওটা ছাড়া জমে না। নীরু বিরক্ত হয়ে মুখ ভেঙচি কাটলো। ফারাজ তা দেখে আবার যোগ করলো, মুখটা বাঁকা হয়ে গেলে বিয়ে শাদী কেমনে করে দিব? প্রতিবন্ধীর বিয়ে দিতে গেলে তো অর্ধেক সম্পত্তি আবার জামাইয়ের নামে সৎকা দিতে হয়। নীরু রাগ করে উঠে গেল। ফাঁকা জায়গায় ফারাজ চিত্রাকে বসিয়ে দিয়ে বলল, আমার ফিরতে দেরি হবে, আর আরতে যাচ্ছি। তুমি প্রিয়তমা আজকের রাতটা হ্যান্ডেল করো কোনো মতে। আমি জানি আমাকে ছাড়া তোমার ঘুম আসবে না। চিত্রা সাদা রঙের একটা কামিজ পরিহিত। বাড়ির অন্যান্য বউরা শাড়ি পরার কেমন যেন একটা অস্বস্তি লাগে। ফারাজ বিষয়টা লক্ষ্য করলো। চিত্রাকে নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল, অস্বস্তির কিছু নেই প্রিয়তমা, তোমাকে সবকিছুতেই মানায়। ভাবছি তোমার কামিজ পরার বিধি চালু করব। শাড়ি পরবে শুধু রাতে, একান্তই আমার জন্য। ফারাজ পোশাক বদলায় না, যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে পড়ে। বাইরে অভ্র তার জন্য অপেক্ষা করছে। তবে যাওয়ার আগে চিত্রাকে সে বলে যায়, বউ সাবধানে চাল দিও। মোহনা ভাবি কিন্তু 1 নম্বরের খাইস্টা, খালি বাটপারি করে। নীলুফাকে দেখার জন্য কেমন যেন মনটা ব্যাকুল হচ্ছে সোহানের। যেভাবে তার বর্ণনা দেওয়া হয়েছে, ব্যাকুলতা কাজ করাটা কি স্বাভাবিক নয়? সিফাতকে সঙ্গে নিয়ে সোহান পালোয়ান ট্রলারের বন্দিশালায় গেল। একবার গিয়ে সব মেয়েদেরই এক নজর দেখে নিল সে। এই মেয়েগুলো মিয়ানমারে যাবে, সেইখানে তাদের নানান কাজে লাগানো হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এমন কাজ যা কোনোভাবেই সম্মানজনক নয়। সোহানের কাছে এসব কেবলই সমাজের বোঝা। তার নিজের একটা দর্শন আছে। সে মনে করে এই মেয়েরা এমনিতেই বেঁচে থাকার মতন কোনো কারণ খুঁজে পায় না। এদের জন্য লড়াই করার কেউ নেই, সমাজেও এদের মূল্য নেই। তাই এদের সরিয়ে ফেলা কিংবা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া এ যেন তার এক ধরনের সামাজিক পরিশোধনের কাজ। আর তাই সে সবসময় নিম্নভাগের মানুষদের নিশানা করে। সিফাত ইতিমধ্যে নীলুফার কাছে একটা ছেলেকে পাঠিয়েছিল তাকে তৈরি করার জন্য। অনেকক্ষণ কেটে গেছে, কিন্তু ছেলেটার কোনো খোঁজ নেই। অস্থির হয়ে উঠল সিফাত। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে কল করার ঠিক আগেই দেখা গেল ছেলেটা দৌড়ে তাদের দিকে ছুটে আসছে। ছেলেটার শ্বাস অস্থির, কপাল বেয়ে ঘাম ঝরছে। ভয় আর দুশ্চিন্তায় থতমত খাওয়া কণ্ঠে বলল, মাইয়াটা ট্রলারে নাই, মাইয়াটা পালাইছে। রাতের বৃষ্টি এখনো থেমে থেমে পড়ছে। বাতাস কেমন যেন স্থবিত। এলাকার সবই ঠিক আছে, তবে সমস্যা একটাই, বাতাস বইতে দেরি, তবে বিদ্যুৎ যেতে 1 মুহূর্ত সময় লাগে না। চিত্রার ঘুম ভাঙতেই পাশ ফিরে ফারাজকে দেখল। উদাম শরীরে উপর হয়ে কোলবালিশ জড়িয়ে গভীর ঘুমে মগ্ন। কোলবালিশটা যদি মানুষ হতো তাহলে এতক্ষণ দম আটকিয়ে প্রাণ হারাতো। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। ফজরের নামাজ পড়ে বারান্দায় গিয়ে ঠেস দিয়ে দাঁড়াতেই চোখে পড়ল পুকুরের দিক। বৃষ্টির পানিতে থই থই করছে চারপাশ। গাছপালায় পাতার পানি জমে টুপটাপ পড়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য পুকুরের জল কি যেন একটা নড়ল।
চিত্রার ভ্রু কুঁচকে গেল, তার দৃষ্টি আরো মনোযোগী হলো। পানির উপরে কিছু একটা ভেসে আছে, একটা নয় দুটো। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, সে ভালো করে দেখার চেষ্টা করলো। মানুষ, হ্যাঁ, এগুলো মানুষের শরীর। চিত্রার বুক কেঁপে উঠল, ধর পড়িয়ে ঘরের ভিতর ফিরে এলো সে। ফারাজ, চিত্রার কণ্ঠে আতঙ্ক জড়ানো। ফারাজ কেবলই গভীর ঘুম থেকে জেগেছে, ভাঙা চোখে চিত্রার দিকে তাকালো। ফারাজ, নিচে পুকুরে লাশ। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকলো ফারাজ। সে চিত্রার কথার অর্থ বুঝতে পারছে না। চিত্রার চোখ ছলছল করছে, ভয় আর হতবাক ভাব মিলেমিশে গেছে তার চেহারায়। ফারাজ নিঃশব্দে উঠে বসলো। এক নিমিষেই ঘুম উড়ে গেছে তার। ভারী চোখে একবার চিত্রার কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে সে ধীর পায়ে বারান্দায় গেল। পুকুরের দিকে তাকিয়ে দেখলো সত্যি দুটো নিথর দেহ ভেসে আছে পানিতে, তবে ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চিত্রা কাঁদতে কাঁদতে কিছু একটা বলছে, কিন্তু ফারাজ তার শুনছে না। সে নির্বিকার ভঙ্গিতে পকেট থেকে একটা সিগারেট বের করলো, নিঃশব্দে ধরিয়ে এক টান দিল, তারপর গায়ে একটা শার্ট চাপিয়ে মোবাইল বের করলো পকেট থেকে। কাকে যেন একটা কল দিল। নিচে নামছি, শুধু এতটুকুই বলল সে। তারপর কোনো শব্দ নেই। সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই তার পেছন পেছন ছুটে গেল। অনুমতির অপেক্ষা করার প্রয়োজন নেই। পুলিশ এসেছে তদন্ত করতে, তবে কেস সাংঘাতিক। মানুষ দুটো নৃশংসভাবে মারা হয়েছে, চোখ দুটো কোটর থেকে তুলে আনা হয়েছে, ধারালো কিছু একটা দিয়ে যৌনাঙ্গ উপড়ে ফেলা হয়েছে, আর দুজনের ঠোঁট দুটো সেলাই করা। মনে হচ্ছে কেউ নিখুঁতভাবে কাঁথা সেলাই করেছে। লাশের গায়ে ফুলের কাঁটা, গোলাপ ফুলের কাঁটা, তবে শরীরে ফেন্টানিল ড্রাগস পুশ করা হয়েছে, মৃত্যু খুব জলদি হওয়ার জন্য। ফুলের মধ্যে এই বিষ দেওয়া হয়েছিল, যার গন্ধ শুকতে গিয়েই মরণ চলে এসেছে। বাড়ির মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন একটা ঘটনা ঘটে গেল, অথচ কেউ কিছু টের অব্দি পায়নি। খুন নিশ্চয়ই রাতের বৃষ্টিময় অন্ধকারকে কাজে লাগিয়েছে। বৃষ্টির মধ্যে চিৎকারের শব্দ কারোর কানে আসার কথা নয়। আর সবচেয়ে বড় কথা, পুরনো পুকুরের পাড়ের দিকে কেউ যায় না। খুনি সেই সুযোগই কাজে লাগিয়েছে। তবে অবাক করার বিষয়, খুনির সাহস কতখানি হলে এলাহি বাড়িতে খুন করে লাশ এলাহিদের পুকুরে ভাসিয়ে দিতে পারে। তবে খুনি আর যে কেউই হোক না কেন, বাইরের লোক না। চিত্রা ফারাজের আড়ালে দাঁড়িয়ে লাশ দেখার সাহস দেখাতে চাইলেও ফারাজ এক ঝটকায় তাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে এলো। রুমে গিয়ে দরজা লাগিয়ে বলল, এসবের কাছ থেকে দেখার দরকার নেই তোমার। হুঁশ হারালে আবার হাসপাতালে ছুটোছুটি করতে হবে। কিন্তু চিত্রার ভেতরে আতঙ্ক চেপে বসেছে। কাল বাগানে যে কর্মী তাকে উত্ত্যক্ত করেছিল, আজ সে লাশ হয়ে ভেসে উঠল। তার গলা শুকিয়ে এলো। ধীরে ধীরে ফারাজের দিকে তাকালো। ফারাজ কিছু করেনি তো? গত রাতে ফারাজ কখন বাড়ি ফিরেছিল সে জানে না। হাতে ব্যথা নিয়ে ঘুমাতে গিয়ে কখন গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিল বুঝতে পারেনি। চিত্রা আরো একবার ফারাজের দিকে তাকালো, অদ্ভুত অনুসন্ধানী দৃষ্টিতে। ফারাজ তখনও কোনো কথা বলছে না, চুপচাপ গ্লাসে মদ ঢেলে গিলছে, যেন সবকিছু স্বাভাবিক। চিত্রা ধীর পায়ে এগিয়ে এলো ফারাজের সামনে, বসে সরাসরি চোখে চোখ রেখে ফিস ফিস করে জিজ্ঞাসা করলো, খুনের পেছনে আপনার হাত আছে নাকি? দোতলা বাড়ি, চারপাশ ঘন গাছপালায় ঘেরা। নাম পালোয়ান মঞ্জিল। এই বাড়ির দুই উত্তরাধিকারী, সোহান পাটোয়ান ও তার ছোট ভাই সুমন পাটোয়ান। সুমন সংসার আছে, স্ত্রী মাহবুবা ও দুই সন্তান নিয়ে সে ব্যস্ত। কিন্তু 31 পেরোলেও সোহান এখনো বিয়ে করেনি। সে মায়ের প্রতি অসম্ভব
ভক্ত। মায়ের সুখের জন্য সে সব করতে পারে, এমনকি পাপেও জড়াতে দ্বিধা করে না। তবে তার মার কাছে তার অন্ধকার দিক সবসময় অজানা। জানলে মা কষ্ট পাবে, আর সেই কষ্টের কারণ হয়ে দাঁড়ানোর সাহস সোহানের নেই। আজ সকাল থেকে তার মাথা ব্যথা করছে। গত রাত থেকে যা কিছুতেই কমছে না। তবে সবচেয়ে বড় সমস্যা নীলুর নিখোঁজ হওয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সে সেখানেও যায়নি। নীলু তার দলের আরেক সদস্যের চেহারা দেখে ফেলেছে। যদি কোনো ঝামেলা বাঁধিয়ে বসে, মেয়েদের মন বোঝা কঠিন। তারা একটা ভাবে আরেকটা করে। নীলুকে অবশ্য খুঁজে বের করতে হবে ঝামেলা হওয়ার আগে। তার উপর দিয়ে হারুনকে সহ আরো কিছু লোককেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনেছে তাদের মধ্যকার হারুনের ভুলবশত ট্রিগার চালানোর ফলে একটা বাচ্চা মারা গেছে। সেই নিয়ে ঝামেলা চলছে। এখন সে ভয়ে কি সবার একসঙ্গে উধাও হলো নাকি? সুমনের স্ত্রী মাহবুবা গমগমে গরম গরম কলিজা ভুনা আর গরুর তেলে ভাজা মোটা পরোটা সাজিয়ে রেখেছে টেবিলে। সোহানের মা অসুস্থ, তাই তার খাবার রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখভালের জন্য একটা মহিলা আছে, তিনি মাকে খাইয়ে দেবেন। সোহান হাত মুখ ধুয়ে টেবিলে বসতে চোখ পড়ল কলিজা ভুনার দিকে। একটা অদ্ভুত মাতাল করা গন্ধ ভেসে আসছে, যেখানে খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। সে পরোটা ছিঁড়ে কলিজা ভুনায় ডুবিয়ে মুখে পুরে দিল। স্বাদ তার চোখে আপনা আপনি বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর মাহবুবা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে সোহান আঙ্গুল চেটেপুটে খাচ্ছে। এতটাই সুস্বাদু হয়েছে। সোহান থালায় তাকিয়ে দেখলো খাবার প্রায় শেষ। সে বিস্মিত গলায় বলল, মাহবুবা, আজকে তোমার রান্নার হাত এত ভালো হলো কেমনে? আর কলিজা ভুনা নাই? মাহবুবা অবাক হয়ে বলল, যতটুকু ছিল ততটুকুই গরম করে দিয়েছিলাম। সোহান ভ্রুকুটি করল। ছিল বলতে? মাহবুবা জবাব দিল, কেন? রাতেই না আপনার একটা টিফিন বক্স পাঠিয়েছিলেন। সোহানের মুখ কঠিন হয়ে গেল। আমি? একটা লোক আসছিল, বক্স দিয়া কইল আপনি পাঠাইছেন। রাতেই তো আপনি আসেন নাই, তাই সকালে গরম কইরা দিলাম। ভালো কথা। টিফিন বক্স যে ব্যাগটায় দেওয়া হয়েছিল সেখানে একটা কাগজও ছিল, আমি খুইল্লা দেখি নাই। সোহানের শরীরে কেমন যেন শিহরণ উঠল। কপালের ব্যথাটা হঠাৎ যেন বেড়ে গেল। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। মাহবুবা রান্নাঘরের দিকে এগিয়ে গেলে ব্যাগটা আনার জন্য। মাহবুবা ব্যাগটা এনে কাগজটা বের করে সোহানের দিকে বাড়িয়ে দিল। সোহান কাগজটা খুলে চোখ বুলিয়ে কিংকর্ত বিমূঢ়। কাগজে ছোট করে লেখা, মাহবুবে, হারুনের কলিজা ভুনাটা কেমন হয়েছে? খুব যত্ন করে রান্না করেছি। সাবধান করেছি, আমাকে ঘাটাতে আসিস না, নিজেই ঘেটে যাবি। নিজের লোকেদের সতর্ক করবি। আরেকবার ভুল হলে বিরাট মাশুল গুনতে হবে কিন্তু। এবার শুধু ডেমো দেখালাম, পরের বার তোর কলিজাটা ছিনিয়ে ভুনা করব। সোহানের ভেতরটা মোচড় দিয়ে উঠল, গা গুলিয়ে আসছে। তাড়াতাড়ি বেসিনের কাছে গিয়ে ঝুঁকে পড়ল, থুতু ফেলল। মানুষের কলিজা এতক্ষণ সে উপভোগ করেছিল, সে এত স্বাদ করে খেয়েছিল। চিন্তাটা মস্তিষ্কে ধাক্কা দিতেই আরো একবার অস্থিরতায় কুঁকড়ে উঠল সে। গলার ভেতরে একটা বমি বমি ভাব জমাট বাঁধে। হাতের আঙুলগুলো
অবশ্যই আসছে। কোন হারামির কাজ এটা? কে হারুনকে মেরেছে? ভাই, আপনি সোহান পালোয়ানের সঙ্গে শত্রুতা কেন করছেন? মানে কুত্তার লেজ পাড়া দিলে কামড় না খাওয়া অব্দি শান্ত হবে না? 14টা ইঞ্জেকশন খাওয়ার এতই শখ? ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আসছে পালোয়ানের উকালতি করতে। কয় টাকা সৎকার দিয়েছে রে কুদ্দুসের বাপ তোরে? অভ্র বিরক্ত মুখে বলল, এই নামে ডাকা কবে বন্ধ হবে? বারবার কেন মনে করিয়ে দেন আমার যে বিয়ে হয় নাই? আর না মানে যেখানে বিয়েটা হলোই না সেখানে বাপ হওয়ার কি বিলাসিতা নয়? ফারাজ বুকে হাত দিয়ে চোখ বুজে বলল, উপস, কি কষ্ট রে মায়ের, এই দুঃখে আমার পেছন ব্যথা করছে। অভ্র ভ্রু কুচকালো। ভাই কষা নাকি? ভাই কষা নাকি? দূর হস ছাওয়াল, আমার কষা হবে কেন? আমি লিটার মদ গিলি, তবে দেখিস সিঙ্গেল থাকার কষ্ট যেন তোর আবার কষা না হয়ে যায়। বি কেয়ারফুল। তোর কষা হয়ে গেলে তো তুই আমার থেকে বাথরুমে বেশি সময় দিবি। না বাবা, আমার থেকে অন্য কিছু বেশি সময় দেওয়া আমি মানতে পারবো না। এসবে আমার মেজাজ খারাপ হয়। রাগে মূল্যবান জিনিসগুলো জোনাকি পোকার মতন জ্বলে ওঠে। হ্যাঁ, অভ্র বিষম খেল। ছোট থেকেই ফারাজের সঙ্গে আছে সে, অথচ মানুষটার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করল না সে। মানুষ নাকি পরিবর্তনশীল? তাহলে এই এলাহি এমন কেন? তবে কি সে কোনো মানুষ নয়, নরপিশাচ? ভাই, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে পরিস্থিতি খুব স্বাভাবিক, অথচ আপনি আজটা কি করলেন? হারুনের কলিজা ভুনা করে তার গুরুকে খাইয়ে দিলেন, সঙ্গে আবার চিলকুট। ফারাজ হেসে বলল, গুরুকে না, গরুকে খাইয়ে দিয়েছি। কেন কেন হে শালা, তোমারও কি খাওয়ার ইচ্ছে আছে নাকি? কাম, তোমারটা বের করে রান্না করি, তারপর কবরে পার্সেল পাঠাবো। অভ্র নাক কুচকে বলল, ভাই কি যে বলেন, গা ঘিন ঘিন করে। ওসব কেমন করে রাঁধেন ভাই? মানুষ কেমন করে মানুষের কলিজা খায়? আমাকে দেখতে কি তোর আব্বা মনে হয়? মানুষের কলিজা কেন রান্না করব? বাজার থেকে গরুরটা কিনে রান্না করেছি। ওই কালা দামড়া কি এত সব বুঝবে? ও তো নিশ্চয় হারুনের কলিজা ভেবে বমি করছে। ওরে একটু ভয় দেখালাম। যতদিন আমাকে সে ভয় পাবে ততদিন জিন্দা থাকতে পারবে। ভাই, ফারাজ তখন বাগানের দোলনায় বসে হুইস্কি বোতলে চুমুক দিচ্ছিল আর সিগারেট টান বসাচ্ছিল। তার মুখে ছিল নিস্পৃহ ভাব, দুনিয়ায় কোনো কিছুর তোয়াক্কা নেই চেহারায়। একটা কথাও শুনতে চাই না, ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে বলল। কিন্তু ভাই, আমি কি বলি একটু শোনেন তো আগে। হাসান আর ফারুকের লাশের কথা বলবি, তাই না? কে তাদের মেরে পুকুরে ভাসিয়ে দিল? সেটাই ভাই, কার কাজ এটা? কারণ আমরা তো কিছু করিনি। বাড়ির মধ্যে ঢুকে খুন করা হয়েছে, বুঝতে পারছেন? ফারাজ নিঃশব্দে এক মুহূর্ত বসে থাকলো, তারপর বোতলের পাশে রেখে গম্ভীর দৃষ্টি মেলে তাকালো সায়নের দিকে। না বুঝে কি আছে, এই বিষয় নিয়ে আমি আর কিছু শুনতে চাই না। কিচ্ছু না। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। কয়েক মুহূর্ত আগে সে নিস্তব্ধ নিশ্চিন্ত উজ্জ্বলতা কোথায় যেন মিলিয়ে গেলাম আমি। দুপুরে একটা কড়া ঘুম দিয়ে সন্ধ্যার দিকে উঠবো। ততক্ষণ পর্যন্ত তুমি ছাওয়াল মুড়ি খাও। চিত্রা দুপুরের পর থেকে ঘরে এক কোণায় নিস্তব্ধ হয়ে বসে আছে। সকাল থেকে বাড়ির পরিবেশ থমথমে। ভোরে বাড়ির পুরুষেরা ফিরে আসার পরই খুনের খবর জানতে পারে। তারপর কারোর চোখে ঘুম নেই। মনের অজানা
শঙ্কা। দুপুরে বাড়ির পুরুষরা একসঙ্গে খেয়েছে, ফারাজও খেয়েছে, কিন্তু চিত্রাকে আজ সে নিজের সঙ্গে টেবিলে বসাতে পারেনি। আজ প্রথমবারের মতন চিত্রা জুনাই জুনাইদ এলাহির সঙ্গে কথা বলেছে। স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর বিয়ে করেননি, নিজেই ছেলে মেয়েদের মানুষ করেছেন। চিত্রা আজ জুনাইদকেও লক্ষ্য করেছে, চঞ্চল, প্রাণবন্ত, সহজেই মিশতে, মানুষের সঙ্গে মেশার গুণও আছে, একেবারে তার বোনের বিপরীত। তবে এই পরিবারের মানুষগুলোকে বোঝা চিত্রার বেশ কষ্ট হচ্ছে। কি অদ্ভুত একটা সম্পর্ক এদের মধ্যে। একই ছাদের নিচে থাকলেও কেউ কারোর সঙ্গে তেমন মেশে না, কথাও বলে না। খাবার সময় কখনো সবাই একসঙ্গে থাকে না, কখনো বা কাউকে দেখা যায় না। রুমানা বেগমও বিচিত্র চরিত্রের। রান্নার সময় ছাড়া তাকে বাইরে দেখা যায় না। রান্না শেষ হলে খেয়ে নিয়ে নিঃশব্দে নিজের ঘরে ঢুকে যান, প্রয়োজন না হলে বের হন না। চিত্রা ভাবল, এই যে সে নিজের সব ছেড়ে নতুন জীবনে প্রবেশ করলো, কেউ কি একেবারেও জানতে চেয়েছে তার অতীত, তার পরিবার কেমন ছিল, কোথায় ছিল তার শৈশব? শ্বশুর শাশুড়ি তো অন্তত এই প্রশ্নগুলো করা উচিত ছিল। তাদের আদরের ছেলে যে কাকে তুলে এনে বিয়ে করেছে সেটা তারা জানে তো? ফারাজ যদি সেই দিন তাকে না নিয়ে যেত, তাহলে আজকে কি হতো? সে বৃদ্ধ লোকটার হাতে কি তার জীবনটা সঁপে দিতে হতো? ভাবতেই চিত্রার গা গুলিয়ে উঠল। আর সোহাগের কথা তো সে ভাবতেই চায় না। বিশ্বাসঘাতকদের জন্য তার মনে একটুও জায়গা নেই, যত কাছেরই হোক না কেন। চিত্রার ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটল। বিশ্বাসঘাতক কি কখনো পর হয়? না, আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি, ভালোবাসি, তারাই একদিন আমাদের পিঠে ছুরিঘাত করে। প্রকৃত বিশ্বাসঘাতক তারাই। চিত্রা ধীরে ধীরে আলমারির দিকে এগোলো। আলমারির সবই ঘরের প্রতিটি চাবি ফারাজ তার হাতে তুলে দিয়ে বলেছে, নাও, আজ থেকে সব তোমার, এমনকি আমিও। লোকটা ঠোঁট কাটা, কিন্তু পেছনের কথা বলার অভ্যাস নেই, এমন ব্যক্তিত্ব চিত্রার পছন্দ। সেদিন যখন ফারাজ তাকে তুলে নিয়ে যায়, তখন সে মামিকে মিজান সাহেবের চেয়েও বেশি টাকা দিয়েছিল, কিন্তু একবারও সে বলেনি, আমি চিত্রাকে কিনে নিয়ে যাচ্ছি। বরং বলেছিল, এতগুলো বছর আমার বউকে খাইয়েছেন, পরিয়েছেন, সেই সব তো চোকাতে হবে। মিসেস ফারাজ এলাহি কারোর কাঁধে দায়বদ্ধ থাকবে, তার স্বামী হিসেবে কি করে মেনে নেই বলুন তো? টাকাগুলো দিলাম, যেন আমার বউটার ওপর কোনো দায় না থাকে। কম মনে হলে চেয়ে নেবেন, আমার অনেক আছে, দিতে অসুবিধা নেই। অথচ চিত্রার বিয়ের পর থেকে সে ফারাজের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। এত অভিমান পুষে রেখে লাভ কি? অনাথদের কি অভিমান বানায়? তাদের রাগ করতে নেই, জেদ ধরতে নেই, শুধু মেনে নিতে হয়। মেনে নিতে পারলেই জীবন সুন্দর। চিত্রার চোখের সামনে ভেসে উঠল তালুকদার বাড়ির স্মৃতি, তার নিজের বাড়ির স্মৃতি। বাজিতপুরের সেই অট্টালিকার আজ শুধু ধ্বংসাত্মক। তালুকদার বংশের অস্তিত্ব মুছে গেছে, এক রাতেই সব শেষ হয়ে গেছে। বিয়ে বাড়ি পরিণত হয়েছিল সুখের বাড়িতে। যদি সেদিন চিত্রাও আগুনে পুড়ে ছাই হয়ে যেত, তাহলে হয়তো এই দুনিয়ার যন্ত্রণা তাকে বয়ে বেড়াতে হতো না। দুনিয়ায় ফারাজ এলাহির নীতির মতো যা দেয় তার চেয়েও বেশি কেড়ে নেয়। চিত্রার আলমারির দরজা খুলল। আলমারি সাজানো দামি পোশাক, প্রসাধনী, অলংকার, এসব সে আগে কখনো দেখেনি। ফারাজ সত্যি যদি তাকে ভালো না বাসত, তাহলে এত কিছু করতো কেন? আজকাল শুধু দায়িত্বের খাতিরে কেউ এত কিছু করে না। এই বাড়িতে আসার পর মনে হচ্ছে তার নতুন জন্ম হয়েছে। আদৌ কি এটা তার পুনর্জন্ম, নাকি সবই কেবল একটা স্বপ্ন? স্বপ্ন কেবলই ছলনা হয়,
আর ছলনা মানে ভয়, ভয়, খুব ভয়। আগুন সুন্দরী? চিত্রা চমকে উঠে পেছনে ফিরে তাকালো। চিত্রা ফারাজ দরজায় দাঁড়িয়ে আছে, টলমল করছে। মদের গন্ধ এতটাই তীব্র যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মদ খেয়ে কি অবস্থা করেছেন, পুরোই মাতাল হয়ে গেছেন। ফারাজ হঠাৎ চিত্রার হাত টেনে নিজের কাছে নিয়ে এলো, বুকের সঙ্গে জড়িয়ে বলল, আমার মদে মাতাল করে না, করেছে তোমার কাজল কালো চোখ দুটো। কি তীক্ষ্ণ তার চাহনি, কি তার তেজ! আমায় মাতাল করার জন্য তোমার চাহনি যথেষ্ট, প্রিয়তমা। এভাবে তাকিও না, ঘায়েল হয়ে যাই তো। চিত্রা একদম স্থির হয়ে গেল। ফারাজ তার ঠোঁটে হালকা পরশ বুলিয়ে দিল, পরশ বুলিয়ে নিজের অধিকার ঘোষণা করল। তোমার চোখে আমার মাতাল করে, হিয়া করে ব্যাকুল। আমি প্রেমের স্রোতে ডুবে মরি, পাই না একুল ওকুল। চিত্রা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, মুখে একটা কঠিন ভঙ্গি এনে বলল, ডুবে মরার আগে ব্রাশ করে মরবেন প্লিজ। পারলে গায়ে একটু পারফিউম লাগাবেন, যাতে মদের গন্ধে আপনার প্রেম প্যান্টের ফুটো দিয়ে পালাবে। ফারাজ কিছুক্ষণ হতবাক হয়ে চিত্রার দিকে তাকিয়ে থাকলো, তারপর দ্রুত নিচের দিকে তাকালো। কই, চেন তো লাগানোই আছে, তাহলে বউ তার ফুটো পেল কোথা থেকে? নীরু আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক ঘষছে ঠোঁটে, গাঢ় মেরুন রঙের, ফারাজ ভাইয়ের পছন্দের রং। আজ সে মেরুন রঙের কামিজও পরেছে। সেই নিশ্চিত ফারাজ ভাই তাকে আজ দেখলে ফিদা হয়ে যাবে। হঠাৎ চিত্রের কথা মাথায় আসে, নাক কুচকায় নীরু। ঝামেলাটা দফা হওয়ার মতো তার ফারাজ ভাইকে কেড়ে নিয়েছে, দমকা হওয়ার মতন তার ফারাজ ভাইকে কেড়ে নিয়েছে। যে করেই হোক ফারাজ ভাইকে পটাতে হবে। ফারাজ একবার পটে গেলে নীরু তাকে বিয়ে করে নেবে, তারপর চিত্রাকে এমনিতেই চাল খাটিয়ে বাড়ি ছাড়া করবে। নীরু নিঃশ্বাস ছাড়ল। কি সব বকছে সে, মাথায় নির্ঘাত গ্যাস্ট্রিক করেছে। হয়তো গ্যাস্ট্রিক থেকে যদি আলসার হয়ে যায়, আর তারপর যদি নীরু মারা যায়, তখন ফারাজ ভাইকে বিয়ে করবে কেমন করে? না, প্ল্যান করতে হবে। ঠান্ডা মাথায় নীরু ঘড়ির দিকে তাকালো, সন্ধ্যা 7টা বাজে, এখনো 2 মিনিট বাকি। জলদি নীরু টিভি ছাড়লো, রিমোট টিপে স্টার জলসা বের করলো। একটু পর তার পছন্দের নাটক শুরু হবে, কিছুতেই মিস করা যাবে না। নাটক দেখে বুদ্ধি নিয়ে ঠান্ডা মাথায় চিত্রাকে বাস দিতে হবে। নীরুর পাশের রুমটা জোহানের। এই বাড়িতে যদি কারোর রুমে সবসময় অগোছালো থাকে, তবে সেটা একমাত্র জোহানের। একটা বেপরোয়া ছেলে, ইচ্ছে করে পড়াশুনো শেষ করেনি। শ্যামবরণ, লম্বাটে গঠন, উস্কো খুস্কো চুল, দেখলেই মনে হয় চিরুনির ধার মারায়নি বহুদিন। একটা গিটার আছে তার। বিকেল হলে সেটা নিয়ে বেরিয়ে পড়ে বন্ধুদের সঙ্গে। সারা বছর ভণ্ডামি করে বেড়ায়, তবে জুম্মার দিন হলেই পায়জামা পাঞ্জাবি গায়ে চাপিয়ে হঠাৎ ইমানদার হয়ে ওঠে। এই যে এই সন্ধ্যায় গোসল করতে গিয়েছে, ফাটা গলায় গান গেয়েছে সে, কর্কশ শব্দ এখান থেকেও শোনা যাচ্ছে। নীরু সিরিয়াল দেখতে কষ্ট হচ্ছে, মন চাইছে টিভিটা তুলে ভাইয়ের মাথার উপর ভেঙে ফেলে। সে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, ষাঁড়ের মতন চেঁচাচ্ছ কেন ভাই? নিজেকে আরিজিৎ সিং ভাবার দরকার নেই। তুমি সারা জীবন হিরো আলম ছিলে, আছো, আর থাকবেও। ওপাশ থেকে
গানের আওয়াজ আরো বেড়ে যায়। নীরু রাগে গজগজ করে করতে করতে উঠে দাঁড়ালো। টিভি পোজ করে পজ করে দিয়ে একেবারে জোহানের রুমের দিকে এগিয়ে যায়। তার ইচ্ছে করছে দরজায় ধাক্কিয়ে এক ঝাটকায় তার ভাইকে তুলে জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে। ঠিক তখনই হুট করে কারেন্ট চলে যায়। পুরো বাড়ি নিমিষে অন্ধকারে ঢেকে যায়। বালের কারেন্ট! আব্বা মরছে নাকি? কি যে শুরু করছে! নীরু মোমবাতির জন্য অন্ধকারে রান্নাঘরের দিকে যেতে নিল। কেউ একজন পেছন থেকে তার কাঁধে হাত রাখলো। ভয়ে নীরু চিৎকার করতেই ওপাশ থেকে তার মুখ চেপে ধরে। চিৎকারের শব্দ মুহূর্তে গোঙানিতে পরিণত হয়। আস্তে! মানুষ তো ভাববে বাড়িতে চোর ডাকাত ঢুকেছে। অভ্র ধীরে ধীরে নীরুর মুখের উপর থেকে হাত সরিয়ে নিল। তারপর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো। নীরু ক্ষোভের গলায় চেঁচিয়ে উঠল, আপনার এত বড় সাহস, আমার মুখে হাত দিয়েছেন? অভ্র ঠোঁটের কোণে একচিলতে হাসি টেনে শান্ত গলায় জবাব দিল, ও, মুখে হাত দেওয়াটা ভালো লাগেনি? হাতটা অন্য কোথাও দেওয়া দরকার ছিল বুঝি? নীরু মুখ শুকিয়ে গেল। ভ্রু কুঁচকে বলল, অভ্র ভাই? অভ্র চোখ নামিয়ে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর চাপা স্বরে বলল, ছি, এভাবে বললে মরে যায়। আসলে আসেন ভাই, একসঙ্গে গু খাই। ব্যাক, এসব কই থেকে শিখছো? নিশ্চয় ফারাজ ভাইয়ের কাছ থেকে। নীরু মুখ ভেঙচি কাটলো, বলল, কমু না। বিদ্যুৎ ফিরে আসতেই নীরুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আগের মতন দীপ্তি ফিরে এসেছে তার চেহারাতে। যাক, অবশেষে নাটকটা দেখা হবে। নীরু সুন্দর, তবে গায়ের রংটা চাপা বললেও ভুল হবে। উজ্জ্বল ফর্সা বলা চলে। ছোটবেলায় চাপা ছিল, দিনকে দিন রূপচর্চার বদৌলতে বেশ উন্নত হয়েছে। টেনে টুনে মেট্রিক পাশ করেছে, এবার কলেজে ভর্তি হয়েছে। ভালো কলেজে ভর্তি করাতেও টাকা খরচ করতে হয়েছে। মেয়ের পড়ালেখার নামে ডাব্বা, আবার খালুকে ডাকে আব্বা। বিদ্যুৎ আসতেই অভ্র গলায় সতর্কতা টেনে বলল, দয়া করে আর কখনো অন্ধকারে এভাবে চিৎকার করবেন না আপা। লোকে ভুল বুঝতে পারে, দুষ্টু চিন্তা ভাবনা করতে পারে। নীরু মুখ ভেঙচি কাটলো, কথায় একদম গায়ে মাখেনি। নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমার মুখ, আমি চিৎকার করব তাতে কার কি আসে যায়? নীরু চলে যেতে অভ্র তার যাওয়ার পানে তাকিয়ে ঘাড়ে হাত বোলায় চেয়ে থাকে। খানিকক্ষণ বাদেই মাথায় চুনকে বলে, আরে ধ্যাত, আমি না ফারাজ ড্যাডির কাছে আসছিলাম। যাকগে, এখন আর দেখা সাক্ষাতের মুড হচ্ছে না, বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। বউ 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 ডাক পারি, বউ আমার কার বাড়ি? আয় রে বউ, বুকে আয়, তোর স্বামী রে মশা খায়। ফারাজ মশারি টাঙাতে টাঙাতে ছন্দ কাটছে। চিত্রা দিবানে শুয়ে ম্যাগাজিন পড়ছে। একটু একটু পর পর আবার ফারাজের তামাশা দেখছে। সন্ধ্যাবেলায় কেউ মশারি টাঙায়? তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আপনাকে মশারি টাঙাতে কে বলেছে? ফারাজ স্বভাবসুলভ হাসি ছুড়ে দিয়ে বলল, আরে সাদামুলা, মশারি না টাঙালে তো আমাকে মশায় খেয়ে দিবে, তখন তোমার কি হবে? আমি নিজেকে হেফাজত করছি, জাস্ট ফর ইউ। তোমার মতন এক পিস থাকলে আমার রক্ত মশা কেন চুষে খাবে? বলো বউ, বলো। বুঝলাম না, ভালোবাসা দেখাচ্ছেন নাকি খোঁচা মারলেন? চিত্রা ভ্রু কুঁচকে বলল, খোঁচা? ওইটা আবার কি জিনিস? দেখো বউ, আমি তোমাকে
ভাতেও মারবো না, কথায়ও না। আমি তোমায় ভালোবাসা নিয়ে মারবো। ওসব খোঁচাখুচি আমার পোষায় না। চিত্রা বিরক্ত হয়ে ম্যাগাজিনের পাতা উল্টালো। আচ্ছা, আপনি কাজ কি করেন? শুনেছি শুধুই কি মাছের ব্যবসা? এই ব্যবসায় কত লাভ? আপাতত তোমাকে আদর করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। মশকরা করবেন না, বিষ ধরে গায়ে মরে যায় আপনার এসব কথা শুনে। ফারাজ মশারি ফেলে চিত্রের কাছে এগিয়ে এলো। এক ঝটকায় তাকে কোলে তুলে বিছানায় গিয়ে পাড়ি জমালো। চিত্রা ধস্তাধস্তি করছে, তা দেখে ফারাজ হেসে গান ধরল। মারবে না রাধে মন্ত্র ভালো জানি। মরবে না রাধে মন্ত্র ভালো জানি। দু একখানা ফুলিয়ে বিষ করিব পানি। চিত্রার বিরক্ত আরো বেড়ে গেল। ফারাজের এই নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। তবুও সে চুপ করে আছে, হয়তো নাটকের পরবর্তী অংশ দেখার জন্য। মশারির কাছে যেতেই রোম্যান্সের ছন্দপতন। মশারির ভেতরে ঢুকতে গিয়ে ফারাজের মুড একেবারেই ফোঁস। এই ঘোড়ার ডিমের জন্য বউকে কোলে নিয়ে সে কি করে ঢুকবে? রাগে সে এক হাত দিয়ে চিত্রাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে অন্য হাত দিয়ে টেনে হিঁচড়ে মশারি ছিঁড়ে। চিত্রা এতক্ষণ ফারাজকে হাজারটা কথা শুনিয়ে চুপ হয়ে গেছে। ফারাজের চোখের দিকে চেয়ে আছে সে। লক্ষণ ভালো ঠেকছে না। 999-এ কোনোভাবে একটা কল করা যায় না? ফারাজ চিত্রার পাশে ধপ করে শুয়ে পড়ল। চিত্রাকে নিজের বুকের উপরে শুয়ে বলল, একটু আমার বুকে মাথা রাখো না। তুমিহীনা বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ফারাজ চিত্রার হাত দুটো আলতো করে নিজের আয়ত্তে নিয়ে হাতের উপর চুমু খায়। একটা নয়, দুটো নয়, পরপর বেশ কয়েকটা। চিত্রা বাধা দেয় না, আবার তার বাধা দিয়েও ইচ্ছা করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, একটু আগে যে চিত্রা কেমন তেজি ছিল, সে এখন পাথরের মতন নির্বিকার, স্তব্ধ। ফারাজ চিত্রার ওষ্ঠে ছোঁয়ায় নিজেকে ধন্য করার আগেই রুমের দরজায় ঠাস করে খুলে যায়। চিত্রা লজ্জায় বিছানার কোণা ছিটকে যায়। বিরক্তির ফলে ফারাজের মুখ থেকে উচ্চারণ হয়, না, এই বাড়িতে আর থাকা যাবে না। এখানে সবাই তার রোম্যান্সের মুন্ড ঢুকিয়ে দেয়। জলদি ঢাকা ফিরতে হবে, আর নয়তো একেবারে ডেনমার্ক। খালু? মিতালি একবার ঘরের দিকে তাকায়। মশারি ফ্লোরে খেবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে। এই রুমে কি ভূমিকম্প হয়েছে নাকি? মিতালির মোটা মাথায় আসছে না, আসলে কিছু ঢুকছে না। ধুরবাল, ঘরের দরজা লাগাতে মনে নেই। ধ্যাৎ, একটা ভুল সারা জীবনের কান্না। আর এই মাতারি, তুই দরজায় নক না করে আসতে পারলি না? নেক্সট টাইম এই ভুল হলে তোকে আমি গু খাওয়াবো। ভুল হইয়া গেছে, মাফ চাই। গু খাওয়া আর যাই খাওয়ান, আগে আমার কথাটা একটু শোনেন। কন্টিনিউ। এটা আবার কি? মনটা চাই তোকে। ফারাজ থামলো, পুনরায় শোধালো, কি হয়েছে ওটা বল। খালু, নীলু নামের একটা মাইয়া আইছে বাড়িতে, অবস্থা খুব খারাপ। কি করবো খালু? ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। এই মুহূর্তে যদি ঘোড়াও তার সামনে ডিম পারত, তবু হয়তো সে একটুও প্রতিক্রিয়া দেখাতো না, কারণ আপাতত তার মস্তিষ্ক জুড়ে প্রিয়তমা বিচরণ করছে। তবে চিত্রা জলদি বিছানা ছেড়ে উঠে পড়ল। নীলু এসেছে, তার মানে নীলুর কিছু হয়নি, সে ঠিক আছে। অন্দরমহলে পৌঁছাতে চিত্রা মালতীর দিকে তাকালো। মালতী কিংকর্তব্য বিমুখ। কিছুক্ষণ আগেও যে মেয়েটাকে সে এখানে বসিয়ে রেখে গিয়েছিল, সে গেল কোথায়? চারপাশে তাকিয়ে মেয়েটা কোথাও দেখতে না পেয়ে সে উদ্গ্রীব হয়ে উঠল। নীলু? মালতী ডাক দিল, কোনো সাড়া নেই। ডাকাডাকি শব্দ শুনে উপরতলা থেকে রুমানা এলাহি রওশন
রাজন সহ বাকিরাও বেরিয়ে এলো। এক মুহূর্তে বাড়ির পরিবেশ পাল্টে গেল। সবাই উৎকণ্ঠা হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ফারাজ এতক্ষণে বুকের কাছে হাত গুজে দাঁড়িয়েছিল, এখন তার বিরক্ত লাগছে। রাজন নিচে নেমে এলো, কপালে ভাঁজ ফেলে বলল, আরে থাম তো, সন্ধ্যাবেলা এত চেঁচামেচি করছিস কেন? মালতী ব্যাকুল কণ্ঠে বলল, ভাই সত্যি আমি নীলুর নামে একটা মাইয়ারে এখানে বসাইয়া রেখা গেছিলাম। রাজনের ভ্রু কুঁচকে গেল। মেয়েটার নাম নীলু? এটা তুই জানলি কিভাবে? জিজ্ঞাসা করছিলাম। ওর অবস্থা ভালো ছিল না। সে কইল চিত্রা আপার সাথে একটু কথা আছে, শুধু একবার তারে ডাইক্কা আনো। আমি তাই ওনারে এখানে বসাইয়া চিত্রা আপার খবর দিয়ে আনতে গেছিলাম, কিন্তু ফিরে এসে দেখি মেয়েটা গায়েব। রওশন বিরক্ত হয়ে বলল, এখন তো কেউ নেই, কে না কে এসেছিল তা নিয়ে বাড়ির মাথায় তুলতে হবে নাকি? দেশের অবস্থা ভালো না, ছিনতাই বাড়ছে, অযথা এমন হুটহাট কাউকে অন্দরমহলে ঢোকাবি না। রজন সুর মিলিয়ে বলল, দেখিস নাই পুকুরে 2টা লাশ ভাসাইয়া দিছে, কোন দিন না জানি তুইও টার্গেটে পড়ে যাস। মিতালি ভয়ে চুপসে গেল। ফারাজ একবার রজন আর রওশনের দিকে তাকালো, তারপর একদমে বলল, সবাই যার যার ঘরে চলে যাও। সবাই যাইতেই ফারাজের দৃষ্টি স্থির হলো চিত্রার দিকে। মেয়েটার মুখ কেমন ফ্যাকাশে লাগছে, আজ সারাদিনে অনেক কিছু দেখেছে, মন মানসিকতা ভালো, মানসিকভাবে বেশ ধকল যাচ্ছে ওর উপর। ফারাজ ধীরে ধীরে চিত্রার দিকে এগিয়ে গেল। বউ? চিত্রা নিঃশব্দে তার দিকে তাকালো। বাজিতপুর যাবে? বাজিতপুর যাবো, জিনিসপত্র যা লাগবে প্যাক করে নাও। চিত্রা বিস্মিত দৃষ্টিতে ফারাজের চোখের দিকে তাকিয়ে রইল। বাজিতপুর? কিন্তু হঠাৎ সেখানে কেন? সকাল থেকে মোহনার শরীরটা বেশ খারাপ লাগছে, গা গুলিয়ে উঠছে, মাথার ভেতর ধক ধক করা যন্ত্রণা হচ্ছে। আজ টাফলিনটাও কোনো কাজ করছে না। তারিখ কত আজ? ক্যালেন্ডারের দিকে হাত বাড়িয়ে চোখ বুলিয়ে নেয় সে। মুহূর্তে তার শরীর ঠান্ডা হয়ে আসে, বুকের ভেতর কেমন যেন শূন্য লাগতে থাকে। না না, সময় তো পেরিয়ে গেছে। মোহনার সারা শরীর কাঁপতে থাকে, মাথার ভেতর একটাই প্রশ্ন, সে কি গর্ভবতী? না, এটা অসম্ভব। সে ধীরে ধীরে টেবিলের দিকে তাকায়। রওশন সেখানে বসে কিছু হিসাব কষছে, ব্যবসায়িক ব্যাপার স্যাপার নিয়ে ব্যস্ত। ভুলেও রওশন কিছু জানলে চলবে না, কিন্তু যদি জানতে পেরে যায়, যদি সে ধরা পড়ে যায়। মোহনার শ্বাস গলায় আটকে আসে, বাচ্চার কথা মনে পড়তেই ভেতরটা শীতল হয়ে যায়। না, সে আর সন্তানহারা হতে চায় না। বাচ্চার কান্না তাকে রাতে ঘুমাতে দেয় না। সে জানতে পারলে একেও মেরে ফেলবে, বাচ্চাকে একেবারে ফেলবে। মোহনা নিজেকে আরেকবার সান্ত্বনা দেয়, আগে পরীক্ষা করতে হবে, যদি সে গর্ভবতী না হয় তাহলে এত সব ভয় অযৌক্তিক। মোহনা? রোশনের ডাক শুনে চমকে ওঠে সে। জি। কণ্ঠ কাঁপছে। এক গ্লাস পানি দাও তো। মোহনা ভয়ে ভয়ে জগের দিকে এগিয়ে যায়। খাটের পাশে রাখা ছোট্ট টেবিলের উপরে জগটা ছিল। গ্লাসে পানি ঢালতে গিয়ে মোহনার হাত কাঁপছে, তবুও সে নিজেকে সামলে নেয়। পানি নিয়ে রোশনের দিকে এগোতেই আবার ডাক পড়ল, এই মোহনা। চমকে উঠল সে, হাত ফসকে গ্লাসটা পড়ে যায় মেঝেতে, মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কাঁচের গ্লাসটা। রোশন এক ঝলক ভাঙা কাঁচের দিকে তাকায়, তারপর মুহূর্তের মধ্যে মোহনাকে টেনে নিয়ে আসে কাছে, গলা চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, কি লুকাচ্ছ জানেমান? আমাকে চিনো তো? আমি কেমন সেটা আশা করি জানো। সাবধান, নিজেকে যমদূতকে ডেকো না।
রওশন মোহনাকে ধাক্কা দিয়ে কাচের উপর ফেলে দেয়। চোখের সামনে দপদপ করতে থাকা রক্তমাখা কাচের টুকরো। শরীরের একপাশ ক্ষতবিক্ষত, রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। তবুও মোহনার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, যন্ত্রণা চেপে ধরে নিজেকে সামলায়। যদি মাটির নিচে একটা ফাটল থাকতো তাহলে সে তাতে ঢুকে চিরদিনের মতন হারিয়ে যেত, কিন্তু তার উপায় নেই। মৃত্যু ছাড়া মুক্তি কোথায়? আকাশ আজ এক শোকপট, কালো মেঘে দুর্ভেদ্য আবরণে ঢাকা। সেখানে চন্দ্রের রূপালী আলো অসহায়ভাবে বিলীন হয়ে গেছে। বাতাসে শীতল প্রবাহ শিরদাঁড়ায় এক অদৃশ্য শিকল জড়িয়ে দিয়েছে। তার নির্মম সত্য হাড়ের গভীরতম প্রকোষ্ঠে অনুপ্রবেশ করছে। দূর প্রান্ত থেকে নির্দ্বিধায় পাখিদের কর্কশ ডাক বাতাসে ভেসে বেড়াচ্ছে। পথের ধূসর প্রান্তে ছন্নছাড়া কুকুরগুলো ক্ষীণ আলোয় ঘেউ ঘেউ শব্দে এক ভগ্ন সুর তৈরি করেছে। হয়তো রাতের আঁধারে তারা কোনো অশরীরীর উপস্থিতি টের পেয়েছে। হুটহাট আবার বাতাস দিকবিদিক হয়ে ছুটছে। তার রুহুশ্বাস প্রবাহে শুকনো পাতাও এক কৃত্রিম ঘূর্ণিতে অবর্ণিত হচ্ছে। দেখে মনে হচ্ছে কারাগারে বন্দীরা মুক্তির জন্য প্রলাপ বকছে। চারিপাশে ছড়িয়ে আছে প্রকৃতির চাপা নৈঃশব্দ। ওই নৈঃশব্দ প্রকৃতির প্রতিটি কোণায় বিষণ্ণতার ছাপ ফেলে রেখে যাচ্ছে। বহুদূর, হয়তো তার চেয়েও বেশি দূর। সোহান নদীর ঘাটে নির্বিকার বসে আছে। চারপাশে নিকষ অন্ধকার। তার কৃষ্ণগারও একাত্ম হয়ে গেছে রাত্রির অতল আমানিশার সঙ্গে। শুধু ঠোঁটের কোণে চেপে রাখা দাহমান সিগারেটের জ্বলন্ত কুণ্ডলী প্রমাণ করছে যে সে এখনো নিঃশ্বাস নিচ্ছে। শূন্য দৃষ্টি, প্রশান্ত অথচ বিষাদগ্রস্ত মুখ। কিন্তু তার অন্তর্গত উত্তোলন আগুন নিস্তরঙ্গ নদীর মতন নয়, বরং গভীর গহ্বরে ধিক ধিক দহনে পরিণত হচ্ছে। চিন্তার প্রহর বিভ্রান্ত, সুস্থ যুক্তিবোধ যেন দূরতম কোণায় নির্বাসিত। বিরক্তি তার অস্তিত্বকে এমনভাবে গ্রাস করেছে যে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কোলাহল নির্বাসনে পাঠালে তবে সে স্বস্তি পাবে। অথচ সে জানে তাও যথেষ্ট নয়। তার ধমনীতে ছুটে চলা ক্রোধ ও অতৃপ্তি এত তীব্র যে কয়েকটি নিঃসংকোচ হত্যা করলেও হয়তো সে দহন প্রশমিত হবে না। হয়তো হাতের আঙ্গুল অস্থিরভাবে নড়ছে। রাতের আঁধারে নদীর ঘাটটায় কেবল জলের স্তব্ধ। নিস্তব্ধতার মাঝে হঠাৎ ভেপু বাজল। দূরের কোনো ট্রলার থেকে ভেসে আসছে এই শব্দ। সোহান বিরক্তিতে পা নাড়ায়। পায়ের লোমশ চামড়ার মশায় দহনে ছোট ছোট দাগ ফুটে উঠলেও তার তাতে ভ্রূক্ষেপ নেই। তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। হারুনসহ দলের 4 জন খুন হয়ে গেল, অথচ হত্যাকারী কে তা সে একটুও আঁচ করতে পারছে না। খুনির কি তার চেয়েও বেশি ক্ষমতা, আধিপত্য? সোহানের ব্যবসা পরিধি বিশাল। শহরের রাস্তায় যে অটোরিকশা, মোটরগাড়ি চলে তার বেশিরভাগ তার আওতায়।
চালকরা দিন শেষে নির্ধারিত টাকা বুঝিয়ে দেয়, আর সোহান হিসাব চুকিয়ে তাদের পারিশ্রমিক দেয়। এ ব্যবসায়ী তাকে নাম দিয়েছে, পরিচিতি দিয়েছে, তবে নৈতিকতার ভাত নেই দেশে। তার নৈতিকতা খারাপ থেকে শুরু হয়েছে আর খারাপেই শেষ। সোহান লুঙ্গিটা একটু উপরে টেনে তুলল, পায়ের পাতা চুলকায়। গায়ে তার অদ্ভুত রঙের একটা শার্ট, রংটা ব্যাখ্যা সে দিতে পারবে না। সোহানের কল বাজছে, সোহান টের পেয়েছে, তবে তুলে দেখতেও মন চাচ্ছে না। এমনকি কে করেছে সেটাও জানতে ইচ্ছা করছে না। পরপর 3টা কল আসার পর একরাশ বিরক্ত নিয়ে কল তুলে রিসিভ করে। ওপাশ থেকে গম্ভীর পুরুষালী গলা ভেসে আসে। কল রিসিভ হতেই বিশ্রী গালিগালাজ শোনা যায়। সোহান জবাব দেয় না, সে মনোযোগ দিয়ে কথা গিলে। কথার মাঝে হঠাৎ এক তথ্য ছুড়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সোহানের চোখ মুখ চকচক করে উঠল। হ্যাঁ, এমন একটা খবরের অপেক্ষায় তো সে এতক্ষণ ছিল। সোহান পৈশাচিক হেসে বলল, এতদিনে একটা কামের কাম করছো মামুর বেটা, এবার সুন্দর একখানা গপ্প বানাইয়া নাটক খানা প্রচার কইরা ফেলো দেখি।